আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে আমাদের মাজলুম ভাই বোনদের অনেকেই অনেকের কথা শেয়ার করতেছেন, অনেকের কথা মনে পড়ছে। তো এই সুযোগে আমি আমার প্রতি যে জুলুমের ঘটনাটি ঘটেছে সেটা বলতে চাই। আমার যে আমার যে ঘটনাটা সেটা অন্যান্য অনেক ঘটনার থেকে কিছুটা ব্যতিক্রম। কারণ হচ্ছে আমাকে কর্তৃপক্ষ তুলে নিতে চেয়েছিল, গুম করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা মিরাকুলাসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাকুলাসলি আমাকে গুমের হাত থেকে বাঁচিয়েছেন। কিভাবে বাঁচিয়েছেন আমি বলছি। প্রথমে আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ বুলবুল হাসান মাহমুদ, মাস্টার্স, MBA, IBA 52D ব্যাচ, গ্র্যাজুয়েশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট 07 ব্যাচ। আর ঘটনার সময় চাকরিস্থল ছিল সামিট গাজীপুর পাওয়ার প্ল্যান্ট, কড্ডা, গাজীপুর। তো এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, সামিট গাজীপুর পাওয়ার প্ল্যান্টে ঘটনার সময় হচ্ছে সেপ্টেম্বর 2018। এর আগে আমি সামিট বরিশালে ছিলাম 3 বছর, 2015 থেকে। সামিট বরিশাল প্ল্যান্টে যখন আমি থাকতাম, আমাদের তো ডিউটি ছিল, অপারেশন ডিউটি ছিল, এবং দেখা যেত যে সপ্তাহে ঘুরে ঘুরে 2 দিন ছুটি আসতো। সো শুক্রবার ছুটি বেশিরভাগ সময় থাকতো না। তো যখনই ছুটি হতো 1-2 দিন, হয়তো মাসে 1-2 দিন সর্বোচ্চ, তখন দেখা যেত যে বরিশাল শহরে যে আমাদের বুয়েটিয়ান ভাই ব্রাদার আছেন তাদের সাথে উঠা বসা হতো। তো তাদের সাথে যখন উঠা বসা, তখন স্থানীয় কিছু ভাইয়ের সাথে পরিচয় হয়। এদের মধ্যে জামান ভাই এবং রাকিব ভাই ছিলেন অন্যতম। আমি ওনাদের কথা কেন বললাম সেটা পরবর্তীতে ওনাদের ব্যাপারটা আসবে, এই জন্য আগেই বলে রাখলাম। আমরা চলে আসি ঘটনার সময়, সেপ্টেম্বর মাস, তখন 2018 সাল। তো ওই সময় আমার ওয়াইফ ছিলেন 2 মাসের প্রেগন্যান্ট। ঘটনার সময় উনি ওনার একটা জটিলতা থাকায় আমি অফিস থেকে ওই দিন একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিই, এবং ওই দিন অফিস থেকে আগে বের হওয়ার প্ল্যান করি। এই ফাঁকে একটু জানিয়ে রাখি যে জামান ভাই যিনি, তিনি আমার কাছে ফোন আসে, ওনার পরিবার আমাকে জানায় যে জামান ভাইকে পাওয়া যাচ্ছে না, মিসিং। তো আমি তো বলি যে আমি তো কিছু জানি না, কি হলো। সো আর এরও 2 দিন পরে জানা যায়, 2-3 দিন পরে বারবারই বলতেছে যে পাওয়া যাচ্ছে না, কোনো খবর নাই, ফোন ধরতেছে না। তো পরবর্তীতে আমি বলি হলি আর্টিজানের প্রেক্ষাপটের পরে আমি শুনছি যে অনেক দাড়িওয়ালা মুসলিম ভাইকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে টরে পরে আবার ছেড়ে দেয়। হয়তো এরকম কিছু হয়েছে, আপনারা চলে আসবে ইনশাল্লাহ শীঘ্রই। কারণ আমি তো জানি যে ও কীরকম বা আমরা কীরকম। সো এটা সমস্যা হবে না ইনশাল্লাহ, আমি তাদেরকে সান্ত্বনা দিই। তো যাই হোক, এই ঘটনা যে এই যে মিসিংয়ের যে ঘটনাটা, এটা যে আমার সাথে ঘটে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তো 18 তারিখ সেপ্টেম্বর মাসের, সেদিন আমি সিনিয়রকে বলে একটু আগে বের হয়ে গেলাম। সেদিন আমাদের বেসিক ট্রেনিং ছিল, ওয়ার্ডসিলা বেসিক ট্রেনিং ছিল। আমি আগে বের হয়ে গেলাম, যেহেতু অফিস গাড়ি নাই। তো আমি হচ্ছে অটোতে লেগুনায় ভেঙে ভেঙে আসার প্ল্যান। সো আমাদের প্ল্যানের রুটটা ছিল এরকম: সামিট প্ল্যান্ট থেকে কড্ডার মোড় থেকে গাজীপুর চৌরাস্তা থেকে গ্রেট ওয়াল সিটি। সো কড্ডার মোড়ে যখন আমি আসলাম, যখন কড্ডার মোড়ে আমি লেগুনায় উঠবো এমন একটা অবস্থা, তখন আমি দেখি আমার অপোজিটে, অর্থাৎ প্ল্যান্ট সাইড থেকে কড্ডার মোড়ে চলে আসছে আমাদের হচ্ছে অফিসের গাড়ি। সো সো হয়তো সবাই, অনেক মানুষ হয়ে গেছিলো, একসাথে আসবে, তো অফিসের গাড়ি নিয়ে তারা চলে আসছে। তো আমাকে তখন দেখছে, আমাকে ইশারা দিছে যে বুলবুল ভাই থাকেন, আমি আসতেছি। ড্রাইভার সাহেব রিয়াজ ভাই ছিলেন ড্রাইভার। তো ড্রাইভার রিয়াজ ভাই তখন আমাকে উঠানোর একটা ইশারা দিচ্ছে। এই ফাঁকে একজন লোক হঠাৎ করে এসে কোনোই পেঁচিয়ে জড়ায় ধরে বলতেছে, বুলবুল ভাই আসেন, আমার সাথে আসেন। তাই আমি বললাম, আমার তো গাড়ি আসছে, আমার তো যাওয়া লাগবে, গাড়ি পেয়ে গেছি, আমার তো যাওয়া লাগবে না। তো বলে না, আসেন। তো খুব ধস্তাধস্তি অবস্থায় এই ফাঁকে আমাদের গাড়ির লোকজনও এসে গেছে। ওদের একটা কালো গাড়ি পিছনে দাঁড়ানো ছিল, কালো গাছের ঘেরা একটা গাড়ি ছিল, সেটা থেকে কয়েকজন মানুষ নেমে আসছে। তো সবাই মিলে আমাকে তুলে নিবে। অফিসের লোকজন তো ফাইট দিতেছে যে তারা
আমি তো হাইজ্যাক এরকম কোনো কিছু তারা সন্দেহ করছে, সো কোনোভাবেই আমাকে ছাড়বে না। তো ব্যাপক একটা অবস্থা। তো সেই সময়ে ওরা হচ্ছে আর্মস বের করে। তো আমি দেখলাম যে এখানে সিচুয়েশান এলোমেলো হচ্ছে। আমি তো ওদেরকে সান্ত্বনা দিলাম, সান্ত্বনা দিয়ে বলছে ঠিক আছে আমি উঠতেছি, আমি যাচ্ছি। তো যেহেতু আমি নিরাপরাধ মানুষ, আমার একটা কনফিডেন্স ছিল যে যেখানেই আমি বুঝতে পারছি যে এটা কর্তৃপক্ষ তো হয়তো আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে চায়। তো আমি বলছি ঠিক আছে আমি উঠতেছি। সো আমাকে যখন উঠাইলো, আমার সাথে সাথে আমার যারা ফাইট দিছে আমার জন্য তাদের একজনকে উঠাই ফেলছে। তো আমাকেও হ্যান্ডকাপ পরাই দিল, তাকেও হ্যান্ডকাপ পরাই দিল, এবং কালো একটা জম টুপি যেটাকে বলে পুরো মাথা ঢেকে দেয় সেটা পরাই দিল। তো ভাই তো বুঝলো যে ভাই খুব ফেঁসে গেছে, উনি হচ্ছে কান্নাকাটি শুরু করে দিল। তো ওনাকে তারা বলতেছে যে তুই তো সরকারি কাজে বাধা দিছিস, তোকে তোকে সরকারি কাজে বাধা দেওয়ার মামলা দিয়ে দেব। যাই হোক, তো গাড়ি চলতেছে। তো এই ফাঁকে বুঝলাম যে তাদের কোনো একটা কিছু সমস্যা হয়ে গেছে। তারা অনেক কাগজপত্র ঘাটাঘাটি করতেছে, আমার জন্ম তারিখ জানতে যাচ্ছে, আমার এনআইডি কার্ড করতেছে, এনআইডি কার্ডের কপি তাদের কাছে ছিল সেগুলি সব নিকাশ করতেছে। তো অনেকক্ষণ চিন্তা করে তারা যোগ বিয়োগ করে আমার বয়সটা মিলাইলো। এটা কেন হয়েছে এটা আমি পরে বুঝছি, এই ঘটনাটা। তো যাই হোক, যেহেতু গাড়ি চলতেছে, আমাদের অফিসের গাড়ি পিছন দিয়ে ফলো করে আসতেছে, এবং এমনকি আমাদের প্ল্যান্ট থেকে আমাদের ডিপিএম স্যার, ওমর শরীফ স্যার, আবু বকর স্যার ওনারাও চলে আসছে। তো ওনারা গাড়ির সামনে চলে আসলো, ওনার গাড়ি থেকে লোকজনকে জিজ্ঞাসা করতেছে যে কেন নিয়ে যাচ্ছেন। ওনারা চাচ্ছেন যে আমাদের দুজনকে উদ্ধার করতে। যাই হোক, পরবর্তীতে ওনারা আমার হয়তো কিছু কাগজপত্র দেখায়, আমি জানি না কী কাগজপত্র দেখাইছে। তো আমাকে কোনোভাবেই ছাড়বে না। তো পরবর্তীতে আমার সাথে যে ভাই, ওনাকে তারা ছেড়ে দিতে এক প্রকার বাধ্য হয়। আমি একা হয়ে গেলাম। তো তাদেরকে এরপর আমার গাড়ি আর ফলো করে নাই, তারা ওখানে স্টপ। সো গাড়ি, আমি যেহেতু চোখ বন্ধ ছিল, আমি অনুমান করতেছি যে গাড়ি তখন কড্ডা থেকে বাইপাসের দিকে যাচ্ছে। সো তখন আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো যে বুলবুল, তুমি এই লাইনে কীভাবে আসছো, কবে থেকে আসছো, তোমার সাথে কে কে আসছে? তো আমি বললাম এগুলো কী বলতেছেন, আমি কোন লাইনে আসছি? আমি একজন সাধারণ মুসলিম, আমি সাধারণ মুসলিম, আমি সামিটে চাকরি করি। সামিটের বরিশাল প্ল্যান্টে 110 মেগাওয়াট বরিশাল প্ল্যান্ট যখন হয়েছে, তখন আমি ভালো একটা ভূমিকা রাখছিলাম। যখন এখানে 300 মেগাওয়াট প্ল্যান্ট হচ্ছিল, এখানেও আমি যখন ইনস্টলেশন হচ্ছিল, তখন আমি একটা ভূমিকা রাখছিলাম। আপনারা কী বলতেছেন এগুলো? তো যাই হোক, তো এভাবে তারা নানা কথা জিজ্ঞেস করে। তো কিছুক্ষণ পরে আমাকে বলল যে আইওটিতে আমাদের পরিচিত ভাই ছিল, সে আমার কাছে প্রায় তার মাসে 1-2 বার হয়তো সাক্ষাৎ করতে আসতো, যে ওর গ্র্যাজুয়েশন শেষের দিকে ছিল, ওর চাকরি খুঁজতেছিল। তো বলতেছে আমাকে বললো যে তুমি ওকে ফোন দিবা, বলবা যে তুমি দেখা করতে আসছো, ও জন্য বোট বাজারের দিকে আসে। তো আমি তো শুনে অবাক যে তারা আমাকে যেভাবে তুলে নিচ্ছে, বোট বাজার ভাইকে করছে, এইভাবে তুলবে। তো আমি বললাম আমাকে কেন ধরছেন, আমাকে ছেড়ে দেন, আর তাকেই বা কেন করতেছেন? আমি তাকে ফোন করতে পারবো না। তাই আমি বললাম আমি ফোন করবো না। হ্যাঁ, তার বাবা মা কী ভাববে, কারণ তার বাবা মা আমি জানি পরিচিত, বরিশালে তাদের বাবা মার সাথে আমাদের পরিচয় ছিল, তাদের বেশ আদরের সন্তান ছিল আর কি। তো আমি খুব টেনশনে পড়ে গেলাম যে এই ছেলেকে এখন যদি তুলে নিয়ে আবার কি করে। সো পরবর্তীতে আমাকে তখন ঠাস করে একটা থাপ্পড় দেয়, এবং আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। আমার মোবাইলের মধ্যে ছবি আছে, আমার বাচ্চার ছবি, আমরা পার্কে গেছিলাম, ওসব ছবি দেখে বলে তোমার তো ছেলে আছে না, তোমার ওয়াইফ আছে, তোমার বাচ্চা আছে, তাদের কথা চিন্তা করো। তোমরা ওকে আমরা তুলে নিয়ে ও আসলে তোমাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করবো, যদি জিজ্ঞাসাবাদ করে যদি সব কিছু ভালো পাই তাহলে তোমাদেরকে ছেড়ে দেব।
তো যাই হোক, এভাবে প্রেশার ক্রিয়েট করার পর আমি বাধ্য হই ফোন করতে রাজি হইতে। তো যাই হোক, আমি ফোন করি, তো ওই ছেলে আর ফোন ধরে না। তো এই বোট বাজারে গিয়ে আমরা ওয়েট করি, কিন্তু ওই ছেলে আর ফোন ধরে না, ওই দিন আর ফোন ধরলই না। তো এরপরে গাড়ি আবার মুভ করা শুরু করে। এবার হচ্ছে নতুন পরীক্ষা। এবার বলতেছে যে তুমি তো রাকিবকে চিনো? তোমরা হ্যাঁ চিনি। রাকিব হচ্ছে ওই যে বরিশালে যে পরিচিত, সে এখন ঢাকাতে থাকে। তো সে গত কয়েক মাসে তার সাথে আমার কথা হয় নাই, বা তার নাম্বারও আমার কাছে সেভ ছিল না। তো আমি বললাম আমার মোবাইলে তো নাম্বার নাই। তো পরে তারাই আর কি তারা নাম্বার দিয়ে ফোন করতে বলে। তো আমি বুঝলাম যে এরা রাকিব ভাইকে বিপদে ফেলতে চাচ্ছে। তো আমি বললাম, আপনারা তো আমাকে সঙ্গে নিয়ে ঘুরতেছেন, আপনারা এখন আমাকে জিজ্ঞাসাবাদ করতেছেন, আমাকে ছাড়তেছেন না। সো বললে, না তুমি রাকিব ভাইকে ডাকো, একসাথে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করে তোমরা যদি নিরপরাধ হও তাহলে তোমাকে ছেড়ে দিব। তো অনেক প্রতিশ্রুতি দিয়ে আমাকে ফোন করতে বাধ্য করে। এবং ওই সময় হচ্ছে আমার মোবাইল যেহেতু তাদের কাছে, তারা হচ্ছে চ্যাট করে, তারা মেসেঞ্জারেও চ্যাট করে, এবং আমাকে ফোন দেওয়ায়। তো এইখানে তারা আমাকে থ্রেট দেয় যে ফোনে কথা বলার সময় কোনো রকম কৌশল করা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তারপরে আমি একটা কৌশল করছিলাম, কারণ ওই ভাইকে আমি হচ্ছে আপনি করে বলি, এবং মেসেঞ্জারেও আপনি করে উনি চ্যাট করতেছিলেন। তো আমি ওনাকে বলি যে তুমি রাকিব ভাই, তুমি বোট বাজারে, আমরা এখন নতুন বাজারে ব্রিজের নিচে চলে আসো। তো রাকিব ভাই আনফর্চুনেটলি বেচারি বুঝতে পারে নাই কৌশলটা, উনি চলে আসে। তো উনি যখন আসে তখন ওই বাইরে ওনাদের লোক যারাই ছিল, ওনারা জাস্ট আমার মতো করে জাস্ট তুলে নিয়ে আসে। এই দুইজন আমরা যখন ভিতরে আসছি, তখন আমরা তো ওয়েট করতেছিলাম যে আমাদের জিজ্ঞাসাবাদ করবে, ছেড়ে দিবে, কিন্তু না, কোনো জিজ্ঞাসাবাদ করে নাই। বরঞ্চ উনি আরেকটা গল্প শোনায় যে তোমরা কি জানো জামান কোথায় আছে? তো আমরা বলি, না আমরা তো জানি না, জামানকে তো পাওয়া যাচ্ছে না, এটা শুনছি। বলে, জামান তো তার মামাকে মেসেজ পাঠাইছে। কি মেসেজ পাঠাইছে জানো? আমি বললাম, কি মেসেজ পাঠাইছে? তো তারা আমাদেরকে একটা ভয়েস রেকর্ড শোনায় যে জামান ভাই বলতেছে তার মামাকে যে আমি একটু আত্মগোপনে আছি, আপনারা আমার জন্য টেনশন করবেন না। তো যাই হোক, এখন আমাদেরকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এবার গাড়ি চলে যায়। রাত প্রায় 12টার দিকে গাড়ি এক জায়গায় গিয়ে থামিয়ে তারপর আমাদেরকে একটা বিল্ডিংয়ে ঢোকানো হয়। তো আমাদেরকে দুইটা আলাদা সেলে ঢোকানো হয়, যেটাকে আপনারা অলরেডি আয়নাঘর হিসেবে চিনেন। আয়নাঘরের মধ্যে যেরকম টয়লেটের ব্যবস্থা, ছোট্ট একটা জায়গায়, এবং কোনো রকম শোয়ার একটা ব্যবস্থা, সেখানে আমার যে লম্বা শরীর, সেখানে লম্বা শরীর বিছানোর কোনো সুযোগই ছিল না। সো রাত 12টার পর 1টার দিকে আমার প্রথম ডাক পড়ে। তো সেখানে আমার একটা হ্যান্ডকাপ পরিয়ে, পিছনে হাত বেঁধে, চোখ বেঁধে আমাকে নিয়ে যাওয়া হয়। তো মনে মনে আমি প্রস্তুতি নিয়েছিলাম যে কি হয় না হয়, একটা পরীক্ষা হবে। তো এই পর্যায়ে শুধু একজনই জিজ্ঞেস করে, এবং একের পর এক কোশ্চেন করে, নাম, ঠিকানা, গ্রামের ঠিকানা, শহরের ঠিকানা, সব কিছু জিজ্ঞেস করে। এমনকি তারা জিজ্ঞেস করে পুলিশ বা সশস্ত্র বাহিনীতে কেউ কোনো আত্মীয় আছে কিনা। তারপর এটা সেটা জিজ্ঞেস করে যে তারপর বলো এই লাইনে কে হয়ে আসছো, কে কে আছে তোমার সাথে। তো জিজ্ঞেস করলাম কোন লাইন, আমি সাধারণ মুসলিম, নামাজ রোজা করার চেষ্টা করি, বই পড়ি, এর বাইরে তো কিছু না। যাই হোক, ঘুরিয়ে ফিরিয়ে এভাবে চাপ দিতে থাকে, আমাকে বারবার বলতে থাকে তোমার গল্প বলো, কীভাবে এই লাইনে আসছো, প্রথম থেকে বলো। তাই আমি বললাম যে মানে এই ব্যাপারটা কী হইতেছে, আমাকে একটা জিনিসের কারণে, কোনো কিছুর কারণে আমাকে ধরে নিয়ে আসছে, এখন তারা নিজেরাই আমার স্টোরি জানতে চায়, এটা কী ধরনের ব্যাপার হইল। মানে তাদের কাছে কোনো এভিডেন্স নাই, কোনো কিছু জিজ্ঞেস করার নাই, সব কিছু যদি আমাকেই বলতে হয়। তারপর তারা বলতে থাকে যে তুমি তোমার সাথে 10টার নাম দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। তো এভাবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া স্টোরি শোনানো আর নাম দেওয়ার জন্য তারা চাপাচাপি করতে থাকে। তো সেদিন আমাকে কোনো নির্যাতন করা হয় নাই,
তা আবার আমাকে নিয়ে আসে। পরের দিন সকালবেলা আবারও একই ঘটনা, আরেকজন অফিসিয়াল এইভাবে এইভাবে জিজ্ঞেস করতে থাকে, সেম কাহিনী। তো আমি বারবার বলতে থাকি যে ভাই, আমি কোনো দেশবিরোধী রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নাই, আমাকে প্লিজ ছেড়ে দেন। তো এরপর কিছুক্ষণ পরে আমাকে ওই বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে চোখ খুলে দিয়ে এবং দুইজন পাশে দুটা কালো পোশাকধারী, অর্থাৎ র্যাবের পোশাকধারী দুজনকে নিয়ে আমাকে ফটো সেশন করায়। তো আমি তো বুঝতে পারি যে গেম ইজ ওভার, কারণ যেহেতু ফটো সেশন হয়ে গেছে, আমি তো পত্রিকায় দেখছি এরকম দুই পাশে দুইজনকে নিয়ে ফটো সেশন করে, হ্যান্ডকাপ করা, এরপর বিভিন্ন স্টোরি লেখে। তো তার মানে বুঝলাম যে আমি যে এতদিন ধরে যে ঘটনাটা শুনছি যে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে এবং ছেড়ে দেয়, হ্যাঁ, এইটা আমার ক্ষেত্রে হয় নাই, আমি ধরা খেয়ে গেছি। সো আরও যেটা বুঝলাম, যেহেতু ছবি তুলছে, এর পিছনে বড় করে লেখা ছিল র্যাব 11। সো আমি প্রথমে ভাবতাম যে এটা কি মিন্টু রোড, ডিবির মিন্টু রোড কিনা। তো যাই হোক, দুপুর 12টার দিকে আবার আমাকে তাড়া দেওয়া হয় যে খুব দ্রুত রেডি হওয়ার জন্য আমাকে বাইরে যাইতে হবে। তা আমি এবার ভয় পেয়ে যাই যে এখন আবার কাকে আনতে যাবে, কাকে আবার ফোন করবে, অন্য একজনকে নিয়ে যাবে। তো আমি মনে মনে ঠিক করি যে যত প্রেশারই দিক, আমি আর কাউকে ফোন দেব না। তো আমাকে একটা কালো গাড়িতে তোলানো হলো, হায়াস গাড়িতে, কালো কাচে ঘেরা। তো ওখানে অনেক র্যাবের কালো পোশাকধারী লোকজন বসেছিল। আমাকে পিছনের দিকে এক জায়গায় নেওয়া হইলো, কালো জমটুপি পরে দেওয়া হইলো, হ্যান্ডকাপ পরে দেওয়া হইলো। তো মনে হচ্ছে যে আমি বিশাল কোনো এত সিকিউরিটি, যে আমি বিশাল কোনো ইম্পর্টেন্ট পার্সন, এমন একটা অবস্থা। সো আনুমানিক 3টার দিকে আমার মাথা থেকে কাপড় সরায়া গলিয়ে গুছিয়ে পার হয়ে একটা ছোট্ট একটা রুমের দিকে নিয়ে গেল। এটা ছিল আসলে নারায়ণগঞ্জ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট। তো কোনো একটা ছোট রুমে একটা সিঙ্গেল ম্যাজিস্ট্রেট, ওখানে আর কোনো লোক ছিল না, উনি একটা টেবিলে বসেছিল চিপার মধ্যে, ওইখানে নিয়ে আমাকে বসায়। তো বসানোর পরে আমাকে জিজ্ঞেস করে, আপনার পরিচয় কি, আপনাকে কেন ধরছে? আমি বললাম, ভাই আমি এরকম সামিট প্ল্যান্টে চাকরি করি, আমাকে ধরে নিয়ে আসছে, আমি ফ্যামিলির সাথে কথা বলতে চাই, আমি আইনজীবী সাথে কথা বলতে চাই, আমাকে এভাবে ধরে নিয়ে আসছে, আমাকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না কারোর সাথে কোনো কথা বলার। তো উনি আমার কথা শুনে আমার কোনো কথা রিপ্লাই দেয় না, উনি খসখস করে কাগজে কিছু লিখে দিয়ে দেয়। এরপর তারা আবার আমাকে ওই গাড়িতে উঠায় ফেলায়। সো এখানে কিছু কথা বলে রাখি যে মূলত তারা আমাকে কিন্তু গুমই করতে চেয়েছিল, কিন্তু ব্যাপারটা আমি কখনো চিন্তা করতে পারিনি। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ যে এভাবে তথ্য আদায়ের জন্য গুম করে তারপরে মামলা দিয়ে দেয়, এটা আমি জানতাম না। আমি শুনছি যে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এরপর ছেড়ে দেয়, এই ধরনের 2-1টা স্টোরি আমি শুনছি তখন। তো যাই হোক, তো যেহেতু আমাকে তুলে নেওয়ার সময় অনেক গ্যাঞ্জাম হয়েছে, অনেক লোকজন আমাকে দেখে ফেলছে, সো তাদের কিন্তু সুযোগ ছিল না আমাকে আর গুম করার। সো তাদের 3টা কাজের একটা করতে হইতো 24 ঘন্টার মধ্যে, যেহেতু বাংলাদেশের পেনাল কোডে 24 ঘন্টার মধ্যে আটকের অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে কোর্টে কিন্তু উঠাতে হয়। সো তাদের হাতে অপশন ছিল যে আমাকে একটা মামলা দিয়ে অ্যারেস্ট করা, নাম্বার 2 হচ্ছে পুরাতন কোনো মামলায় অজ্ঞাতনামা কিছু একটা দিয়ে ঢুকাই দেওয়া, আর নাম্বার 3 তারা ছেড়ে দিতে পারত। সো নাম্বার 1 মামলা দেওয়া ছিল ডিফিকাল্ট, বিকজ একটা মামলা দিতে অনেক মামলাটা সাজাতে হয়, রুজু করা ডিফিকাল্ট ছিল, এটা ওনারা করেন নাই, ওইটাতে যায় নাই। 2 নাম্বার ছিল পুরাতন কোনো মামলায় আমাকে দেখিয়ে দেওয়া। তো এই ব্যাপারে তো ওনারা অনেক গবেষণা করে, ওই যে গাড়ির মধ্যে বয়স হিসাব করছে, নাম হিসাব করছে। তো একটা পুরাতন 2017 সালের একটা মামলায় জনৈক হাসান নামে একটা নাম ছিল। তো আমার যেহেতু নাম হচ্ছে বুলবুল হাসান মাহমুদ, ওইখানে নামের সাথে মিলিয়ে ওনারা ওই মামলায় অ্যারেস্ট দেখায় দেয়। তো এটা আমি পরে বুঝছি। রিকভারি, অ্যারেস্টের সময় সাথে কি পাওয়া যায়, এটা খুবই মামলার বিচার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো যেহেতু আমার সাথে অনেক লোকজন ছিল এবং সবাই দেখছে আমার সাথে কি কি ছিল, তো এই কারণে আমার সাথে যে কিছু ছিল, আমার সাথে কিছু পাওয়া গেছে, এরকম কোনো কিছু তারা দেখাতে পারে নাই। নর্মালি যেটা হয়, যদি গুম করতে পারতো তাহলে হয়তো সামনে পিস্তল, বই, চাকু সামনে নিয়ে যে ছবি তোলে, যে কোনো কিছুই হইতে পারতো।
আর লুকোচুরি বা তারা ছেড়ে না দেওয়ার কারণ, হ্যাঁ, ছেড়ে না দেওয়ার কারণ হচ্ছে সামিটে ওই দিক দিয়ে যখন সামিটে আমাদের অফিসিয়ালরা কিন্তু গাড়ির নাম্বারটা নিয়ে নেয়। তো সামিটে আমাদের হেড অফিসে একজন এক্স আর্মি অফিসিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন ছিলেন। তো তিনি তার চ্যানেলে খোঁজখবর নিয়ে তিনি খুবই দ্রুত জানতে পারেন যে এটা হচ্ছে র্যাব 11-র গাড়ি। তো উনি আমার আব্বুকে আমার আব্বুকে ইনফরমেশন দেন। আমাদের এক স্যার ফোন দিয়েছিলেন যে এটা হচ্ছে পরের দিনের ঘটনা, এটা করতে করতে পরের দিন হয়ে গেছে। তো আমরা তো একা ছিলাম, আমার ফ্যামিলি একা ছিল। আমার আব্বু তখন যাত্রাবাড়ি থেকে গাজীপুর চলে যায়। এটা যাত্রাবাড়ি থেকে গাজীপুর তখনও যাইতে অনেক সময় লাগতো। তো আব্বু গিয়ে প্রথমে ওখানের গাজীপুরের থানাগুলোতে জিডি করার জন্য দৌড়াদৌড়ি করে। সো ওই অবস্থায় আব্বু জানতে পারে যে আমাকে নারায়ণগঞ্জ কোর্টে উঠানো হচ্ছে। তো আব্বুর পক্ষে তো যাওয়া সম্ভব না। তো সামিট প্ল্যান থেকেও আমি পরে শুনেছি, সামিট প্ল্যান থেকেও একজনকে নারায়ণগঞ্জ কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। এবং আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠা তখন যাত্রাবাড়ি দিয়েছিলেন, ওনারা হচ্ছে নারায়ণগঞ্জ কোর্টে যান, কিন্তু ওনারা হচ্ছে আমাকে খুঁজে পান না, যেহেতু আমাকে লুকিয়ে ওনারা কিন্তু নারায়ণগঞ্জ কোর্টে উঠাইছে। তো যাই হোক, কোনো ধরনের তথ্য প্রমাণ নাই, বেসিক কোনো অভিযোগ নাই, তারা এভাবে আমাকে অ্যারেস্ট দেখায় ফেলছে। কারণ কি, র্যাবের এই অফিসাররা ছিলেন উচ্চবিলাসী। তারা যত জঙ্গি ধরা দেখাতে পারবে তত তাদের পয়েন্ট, তত তাদের পুরস্কার, প্রধানমন্ত্রীর পদক, রাষ্ট্রীয় পদক, প্রমোশন। হ্যাঁ, আর র্যাবের বিভিন্ন ইউনিটেও এগুলো নিয়ে প্রতিযোগিতা চলে। তো যাই হোক, এরপর যখন আমাকে আয়নাঘরে ফেরত নিয়ে আসে, তো আমি তখনও জানি না কিন্তু যে কতদিন থাকতে হবে। পরবর্তীতে প্রহরীদের কাছ থেকে আমি জানতে পারি যে 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। মানে আমাকে যে কোর্টে উঠানো হয়েছে সেখানে 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। 8 দিন পরে আবার আমাকে কোর্টে চালান দেওয়া হবে। আচ্ছা, এ ব্যাপারে বলে রাখি যে জামানের যে ভয়েস মেসেজটা, এটা আমরা পরে জানতে পারছিলাম যে ওই অফিসার জামানকে আরও 7 দিন আগে থেকেই গুমে রাখছিলেন। এবং তার সাংবাদিক চাচাতো ভাই ছিলেন, একজন পুলিশ এসপি ছিলেন। তো ওনারা হচ্ছেন খোঁজাখুঁজি করতেছেন, তো ওনাকে নিয়ে তৎপরতা, যাতে ওনারা তৎপরতা কম চালায় এই জন্য জামানকে দিয়ে ফোর্স করে, জামান গুম অবস্থায় ছিল, ওকে ফোর্স করে এই একটা মেসেজ পাঠায় দেয়। তো জামানের মোবাইল, মেসেঞ্জার, ফেসবুক এগুলো থেকেই আমাদেরকে টার্গেট করে। যাই হোক, পরে আমরা দেখছিলাম যে পরবর্তীতে আমার সাথে যে ধরছে সেই দিন 18 তারিখে যে ধরছে রাকিব ভাই, সেই রাকিব ভাই এবং আগের জামান ভাই এবং আরও একজনকে নিয়ে 7-8 দিন পরে, অর্থাৎ সেপ্টেম্বর পেরিয়ে সম্ভবত অক্টোবরের 1 তারিখের দিকে আরেকটা এরকম একটা জঙ্গি নাটক সাজায়া নতুন একটা মামলা দিয়ে তাদেরকে হচ্ছে কোর্টে পাঠায়। সেটা আমরা পরে জানছিলাম। সো এই ব্যাপারগুলো এইভাবে ঘটে আর কি। সো যাই হোক, আমার এদিকে দিনগুলো মোটামুটি একই প্যাটার্নে চলতেছিল। সো প্রতিদিন হয়তো রাতের বেলা একবার, দিনের বেলা একবার জিজ্ঞাসাবাদের জন্য আমাকে ধরে নিয়ে যায়, তারপর একটা চেয়ারে বসায়। সেই চেয়ারে বাঁধার সিস্টেম ছিল। সো চেয়ারে হাত পা বেঁধে আমাকে জিজ্ঞাসাবাদ করা হতো। সো জিজ্ঞাসাবাদের বিষয়গুলো মোটামুটি এরকম ছিল। এক নম্বরে আমি বলতে পারি যে আমার একটা ম্যাট্রিমনি পেজ ছিল, অর্থাৎ আমি হচ্ছে লোকজনের বায়োডাটা ম্যাচ করে দিতাম। সো আমি এটা প্রথমে এমনিতেই করতাম, পার্সোনালি করতাম। পরে আমি একটা কাজটা গুছানোর জন্য একটা পেজ খুলি, সুগুনের সন্ধানে। ওই পেজের মাধ্যমে আমি ম্যাচ মেকিং করতাম। তারা এই বিষয়টা নিয়ে খুবই অপরাধ হিসেবে দেখে, তারা এটাকে খুবই হাইলাইট করে এবং আমাকে প্রচুর মানসিকভাবে অত্যাচার করে এটা দিয়ে। নাম্বার 2 হচ্ছে ওই যে ফেসবুক মেসেঞ্জার, অমুক তোমার কেন, অমুক তুমি ওকে ফলো করো কেন, ফ্রেন্ড লিস্টে কেন, ওর সাথে কথা বলছো কেন। দেখেন, ফেসবুক মেসেঞ্জারে তো কত মানুষের সাথে কথা হয়। আমি সারাদিন ডিউটি করতাম সামিটের লোকজনের সাথে আমার কথা হইতো। আমার বন্ধুবান্ধব যারা তখন বিভিন্ন জায়গাতে ইউএনও ছিল, বিভিন্ন প্রশাসনে জড়িত ছিল, তাদের সাথেও কথা হইতো। সো হয়তো 100% কথার মধ্যে 5% কথা হয়তো উনি যেটা নিয়ে অভিযোগ করতেছে, কিন্তু ওই 95%-এর কোনো প্রসঙ্গ উনি আমাকে জিজ্ঞেস করে না, কিন্তু উনি 5% নিয়ে বারবার কথা বলতেছে। ওনার ভাষায় তারা হচ্ছে প্রবলেম। তো আমি বললাম যে
তারপর হচ্ছে মসজিদে আমরা, উনি বলতেছে সে খবর পাইছে আমরা মসজিদে বসে বসে আমরা হচ্ছে জঙ্গি মিটিং করতাম। তো আমি বললাম যে আমরা মসজিদে আমরা কি বসতে পারি না? মসজিদে আমি মসজিদের ব্যাপারটা বলি। আমাদের অপারেশন ডিউটিতে ঘুরে ঘুরে 6 দিন পরে 2 দিন ছুটি, 6 দিন পরে 2 দিন ছুটি, এভাবে সাইকেল করতে করতে আমার দেখা যেত 1.5 মাস পরে আমি হচ্ছে পরপর 2টা শুক্রবার ছুটি পেতাম। এর মধ্যে আবার এক শুক্রবারে আমি ফ্যামিলি নিয়ে আমার বাবার বাসা যাত্রাবাড়িতে চলে আসতাম, আরেক শুক্রবার হয়তো দেখা হইতো। সো এভাবে আমার দেখা যেত মাসে অনলি 1-2বারই অন্যদের সাথে দেখা হইতো বিভিন্ন মসজিদে যখন নামাজ পড়তে যেতাম। সো তারা হচ্ছে এইটাকে হাইলাইট করা। তো আমি বললাম যে আমি কি মসজিদে এইভাবে বসতে পারি না? তো এখানে একটু খোশ গল্প আলাপ আলোচনা করতে পারি না? আর আপনি কোথায় দেখছেন যে আমরা মসজিদে আলাপ আলোচনা করে তারপরে একটা জায়গায় গিয়ে বোমাবাজি করছি, একটা জায়গায় গিয়ে ককটেল মারছি, আপনি কোথায় দেখছেন? সো তাদের ইন্টেলিজেন্স স্কিল এবং স্টুপিডিটি দেখে আমার মেজাজ মাঝে মধ্যে গরম হয়ে যেত। তখন আমি একটু উচ্চস্বরে কথা বলে ফেলতাম। তখন ওই অফিসারও খুব চিৎকার চেঁচামেচি করতো। যাই হোক, আমি তখন খুব ভয় পেতাম যে কখন আমাকে পিটানো শুরু করে। যাই হোক, 3 নম্বর দিনে আমি হচ্ছে সর্বশেষ পরীক্ষার সম্মুখীন হলাম। তো সেদিন নর্মালি জিজ্ঞাসাবাদের সময় 3-4 জন একসাথে থাকে, 3-4 জন একসাথে জিজ্ঞেস করে। তো সেদিন উনি একা ছিলেন। তো মানে আর কেউ কথা বলে নাই। আমার তো চোখ বাঁধা ছিল, ওইভাবে তো আর বুঝতে পারতাম না, কিন্তু একটা ভয়েসই সেদিন আমাকে জিজ্ঞেস করছে। সো উনি আমাকে বললেন যে ওই যে আইওটির ভাইটা হচ্ছে মেসেঞ্জারে রেসপন্স করছে যে সে হচ্ছে চাকরি খুঁজতে চায় বা কি হয়েছে আমাকে আমার সাথে কথা বলতে চায়। তো ওই অফিসার মেসেঞ্জারে চ্যাট করছে যে তুমি আসো, এদিকে আসো। ওখানে ওটা ছিল ড্রাইভার তো সিদ্ধিরগঞ্জের পাশে পাওয়ার প্ল্যান্ট আছে, মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্ট আছে। সো উনি বলতেছিলেন যে তুমি আসো মেঘনাঘাটের দিকে, তোমার চাকরির ব্যাপারে। তো কিন্তু ও হচ্ছে ডিরেক্টলি আমার সাথে কথা না বলে আসবে না। সো ও আমাকে বারবার ফোন দিত, মানে আমার নাম্বারে ফোন দিত, আমার নাম্বার তো ওদের কাছে। তো তো অফিসার আমাকে বলতেছে যে তুমি হচ্ছে ওকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে এখানে একটা চাকরির ব্যবস্থা আছে, তুমি এদিকে আসো। তা আমি তো ফিক্স ছিলাম যে আমি আর ফোন দেবো না, কারণ আমাকে প্রতিশ্রুতি দিয়ে যে জিজ্ঞাসাবাদ করবে, কিছু না পেলে নিরপরাধ হলে ছেড়ে দিবে, সেখানে আমাকে কোর্টে উঠাই দিছে, আমাকে ছবি তুলছে। সো আমি আর বুঝতে পারছি যে তারা পরিস্থিতি রাখার মানুষ না, তারা পরিস্থিতি রাখবে না। তো আমি বললাম না, আমি পারবো না। ওর যদি কোনো অপরাধ থাকে, আপনার যদি কোনো অভিযোগ থাকে, আপনি চলে যান ওনার ভার্সিটিতে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসেন, এখানে এত ঝামেলার কিছু নাই। যাই হোক, সে অনেক মানে চিৎকার চেঁচামেচি, অনেক বকাবকি করছিলেন, মানসিকভাবে অনেক অত্যাচার করছিলেন বলা যায়। পরে আমি আর ফোন দিই না। তো এইভাবে সময় কাটতে থাকে। আয়নাঘর সম্বন্ধে তো আপনারা জানেন, এই জন্য আমি ডিটেলস ডিসক্রিপশানে গেলাম না। তবে সেই সময়গুলো ছিল আসলেই খুবই কষ্টকর। কারণ আমাকে এই কয়দিনে পুরো রিমান্ডের সময় আমাকে কিন্তু কোনো ওইভাবে নির্যাতন করা হয়নি, কিন্তু আয়নাঘর পুরোটাই ছিল একটা মানসিক নির্যাতনের জায়গা। তো আমাকে যেটা করা হতো, যেহেতু আমি অনেক আর্গুমেন্ট দিতাম তাদের সাথে, আমাকে মানে বসতে দিত না, হ্যান্ডকাপ পরা অবস্থায় উপরে এভাবে দাঁড়ায় থাকতে হতো, এভাবে উপরে বেঁধে দিত, এভাবে উপরে সারাদিন এখানে দাঁড়ায় থাকতে পা ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়। শুধুমাত্র খাওয়ার টাইম আসলে আর নামাজের টাইম আসলে একটু শান্তি পেতাম। নামাজ পড়তে দিত, ওই সময় মনে হতো যে আমি একটু রেস্ট নিই। তো যখনই নামাজ শেষ তখনই আবার প্রহরী এসে আবার আগের মতো দাঁড় করাই দিত। তো যাই হোক, আমার মেয়ে ছিল ফাতিমা, আমার ওয়াইফ, আব্বু আম্মু, তাদের কথা খুব মনে পড়তো যে কী হইলো তাদের। গাজীপুর চৌরাস্তায় তো ওরা একাই ছিল। সো তাদের কথা ভাবতাম। তারপর আগের স্মৃতি মনে পড়তো, বরিশাল শহরে আমরা অনেক ঘুরতে যেতাম। তো সেসব স্মৃতিগুলো মনে পড়তো এবং মনে হতো যে আর কি দেখা হবে, খুব অনিশ্চিত ছিল। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আমার যখন রিমান্ড চলে তখন আমার প্রেগনেন্ট ওয়াইফকেও 2 দিন র্যাবে ডেকে নিয়ে যাওয়া হয়। তখন বাসা থেকে আমার ল্যাপটপ নিয়ে যাওয়া হয়, আমার ওয়াইফের মোবাইলও নিয়ে যাওয়া হয়। এই সময় আমার আব্বু আম্মু ছিলেন, আমার ছোটো ভাই ছিলেন। তো ওই সময় এক প্রকার বলা যায় যে অভিভাবকের উপস্থিতিতে এক প্রকার রিমান্ডই চলে। তো এভাবে শেষ দিন, লাস্ট 8 নম্বর দিন
নম্বর দিনে আমাকে কোর্টে চালান করা হয়। 7 নম্বর দিনে আমাকে তারা ডেকে নেয়, যে শেষের দিন 5, 6, 6, 7 নম্বর দিনে আমাকে তারা বেশ আপ্যায়ন করে, আমাকে কোরআন শরীফ দেয়। প্রথম 4-5 দিনে হচ্ছে কোরআন শরীফ চাইলেও কোরআন শরীফ দেয় না। মানে এটা যে কি কষ্টের, মানে কোরআন শরীফটা পড়তে পারলে মনটা কিন্তু অনেক ঠান্ডা হতো, একটা প্রশান্তি কাজ করতো। সেই কোরআন শরীফ আমাকে দেওয়া হয়নি। 5 নম্বর বা 6 নম্বর দিনে প্রথম কোরআন শরীফ দেওয়া হয়। সেই সময় আপেল ফলমূলও দেওয়া হয়, খুব খাতির যত্ন করে শেষের কয়েকদিন। তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে বলে, বুলবুল তোমাকে তো আমরা ছেড়ে দিতাম, কিন্তু তোমার অফিসের কলিগরা তো দেখে ফেলছিল, অনেক কাহিনী হয়েছিল, সো তোমাকে এনে সব কিছু খোঁজখবর করার জন্য কিছু তো সময় লাগে, কিন্তু ওরা দেখে ফেলায় তোমাকে মামলা দিতে হয়েছিল। তারপরে আমি তো আর কিছু বললাম না, কারণ আমি তো বুঝছিলাম যে আমাকে যদি গুম করতে পারতো তখন কি করতো। তো যাই হোক, তো পরে আমি বললাম, তারা আমাকে বলল যে এই মামলাটাতে 6-7 মাস লাগবে জামিন দিতে, বের হওয়ার পর আগের কারোর সাথে কোনো সম্পর্ক রাখবা না, একদম ভালো হয়ে যাবে, আমাদের অফিসে আসবা নিয়মিত, আর যদি আগের ওদের সাথে যোগাযোগ করো তাহলে কিন্তু তোমাকে আবার আমরা নিয়ে আসবো, আর ম্যাট্রিমনি ওই পেজ চালাবা না, একদম সব বন্ধ। সো আইন আদালত নিয়ে কিছুই না জানা আমি একেবারে হতবিহ্বল হয়ে আমি র্যাব 11 থেকে কোর্টে চলে আসি। সো কোর্ট থেকে মজার ব্যাপার হচ্ছে, এবার কোর্ট থেকে যখন র্যাব 11 থেকে যখন কোর্টে আসে তখন মাত্র 2-3 জন ছিল। তারা বুঝে গেছে যে আমি নর্মাল কেউ, এখন আর সিকিউরিটি লাগবে না, এমন একটা অবস্থা আর কি। যাই হোক, এরপর চলে আসি জেলে। তো জেল থেকে আমি এদের সম্বন্ধে স্টাডি করা শুরু করি, যে কীভাবে গুম, তারপর এইসব জঙ্গি নাটক, এরপর র্যাব 11 দিনে জানা শুরু করি। তো আমাকে যে মামলাটা দেওয়া হয়েছে সেই মামলার এজাহারটা আমি নেই। সো 2017 সালের ওই মামলা। তো আমি পুরো মামলাটা দেখে আমি অবাক হয়ে যাই যে এটার মধ্যে যেই কাহিনীটা আছে এবং যাদের নাম দেওয়া আছে, কয়েকজনের সাথে জেলে পরিচয় হয়, তো এদের কাউকে আমি চিনি না, জাস্ট একটা নাম হাসান, ওই নামের সাথে আমার বুলবুল হাসান মাহমুদ নামটার মিল আছে, এই জন্য আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতে পারি যে সন্ত্রাস বিরোধী আইন একটা ভয়ঙ্কর আইন। সো 3 মাস আগে যার জামিন হবার কোনো চান্স নাই, এবং মানে সচরাচর নর্মাল অ্যাডভোকেট এটা ডিল করতেও পারে না। সো 27 সেপ্টেম্বর থেকে 2018 থেকে 20 জানুয়ারি 2019 পর্যন্ত আমি ভিতরে ছিলাম। তারপর হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে আসি। বের হবার 2 দিন পরে আমি সামিট পাওয়ার প্ল্যান্টে আব্বুকে নিয়ে যাই। তো তখন ওনারা জানায় যে 3 মাস যখন হয়, আমি ভিতরে থাকার 3 মাস যখন হয়, তখন হেড অফিস থেকে আমার নামে চিঠি আসে যে আপনার যেহেতু 3 মাস অ্যাবসেন্ট, সেহেতু চাকরিচ্যুত করা হলো। তো তাদের আর কিছু করার নাই। তো যাই হোক, পরবর্তীতে আমি পরের দিনই আব্বুকে নিয়ে সামিট হেড অফিসে যাই। তো ওনারা বলেন যে আমাদের কিছু করার নাই, এটা এরকম। তো পরে আমি সামিটের যে HR ডিপার্টমেন্ট, ওনাদের সাথে কথা বলে আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা নেওয়ার ব্যবস্থা করি। তো সেটা একটা কাজে দিছিল, আমার প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা ছিল, সেটা আমার অংশ, সামিটের অংশটা দেওয়া হয়নি। আর হচ্ছে একটা ভালো ব্যাপার ছিল যে সামিট এই 3 মাস ছিল, ওই 3 মাসে আমার বেসিকের অর্ধেক কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসছিল। তো ওই টাকাটা আবার বেশ কাজে দিছিল। সো এরপর আমি আমার মামলার যে কাগজপত্র নথিপত্র সব রিসার্চ করা শুরু করি। মামলার এজাহার 164 জবানবন্দি, 161 স্টেটমেন্ট, এগুলো সবগুলো চেক করি। দেখি যে কোনো নথিতে আমার নামে কিচ্ছু বলতে কিচ্ছু নাই। তো এসব বিষয়ে পরে ঢাকার একজন আইনজীবীর সাথে পরামর্শ করি। তো এখনও হাজিরা দিয়ে যেতে হচ্ছে, নাম কাগজতে প্রতিদিন যাই কোর্টে, কখনো কোর্টের ভিতরে মানে রুমের ভিতরে ঢুকে, এজলাসের ভিতরে ঢুকে, কখনো এজলাসের বাইরে থেকেই সাইন টাইন দিয়ে চলে, সেভাবে কালক্ষেপণ হচ্ছে। হ্যাঁ, আজকে 2024 সাল, এটা 2017 সাল, 7 বছর চলে গেছে, কোনো অগ্রগতি নাই। তো যাই হোক, গত 5ই আগস্ট যখন দেশ স্বাধীন হলো, আমাদের এখন কিন্তু প্রেক্ষাপটটা পাল্টে গেছে। তো এই ধরনের সিটিটিসি, পুলিশ, র্যাবের যে মিথ্যা মামলা এবং জঙ্গি নাটকগুলো, এগুলো কিন্তু বেরিয়ে আসতেছে। গত 6 বছরে আলহামদুলিল্লাহ আমার নতুন করে কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন।
এখানে একটা কথা বলে রাখি যে কেউ হয়তো অনেকে বলবেন যে কিছু না কিছু তো আছে, তাহলে ধরলো কেন? হ্যাঁ জি ভাইয়া, কিছু না কিছু তো অবশ্যই আছে। যেমন এই যে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করা, চা নাস্তা খাওয়া, এক দুই দিন আরবি শেখার আসর করা, হ্যাঁ, সমাজে কিছু চ্যারিটি কাজ করা। দেখা যেত যে একজন লোক বিপদে আছে, আমরা হয়তো তার জন্য টাকা তুলে তাকে হেল্প করতাম। তারপর রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া, রোহিঙ্গা ক্যাম্প যখন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকলো একদম প্রথম দিকে, তখন কিন্তু বাংলাদেশের সকল মানুষ এগিয়ে আসছিল, তখন আমরাও গেছিলাম, তখন আমরাও সাহায্য নিয়ে গেছি। তারপর রোহিঙ্গাদের জন্য খাবার টাবার পাঠাইছি, কাপড় পাঠাইছি। তারপর হচ্ছে আমার যে ম্যাট্রিমনি পেজের ব্যাপারটা, সেটা তো জানলাম, সেটা তো বললাম যে বিয়ে শাদিতে আমি হেল্প করতাম বিভিন্ন জনকে হেল্প করে আমি বায়োডাটা ম্যাচ করে দিতাম। আমি আসলে বায়োডাটা ম্যাচ করে তারপর তাদেরকে গার্জিয়ানদের কাছে দিয়ে দিতাম। বাকি আমি জাস্ট ম্যাচ মেকিংয়ের কাজটা করতাম। তো এই ধরনের এইগুলো, হ্যাঁ, যারা আমার কাছে মনে হয়েছে এবং আমার অবজারভেশনে আসছে যে যারা হচ্ছে একটু সমাজে অ্যাক্টিভ, যারা সমাজে একটা ভালো কাজ করে, যাদের কথা দু একজন শুনে, এই ধরনের অ্যাক্টিভ লোকজনকেই হচ্ছে তাদের টার্গেট। তাদেরকে এরকম কিছু একটা ট্যাগ দিয়ে তাদেরকে মামলা দিয়ে দেয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে জঙ্গি ট্যাবুটা, এই ট্যাবুটা এত মারাত্মক যে আপনার আত্মীয় স্বজনে যত হাই অফিসিয়াল লোকজনই হোক, একবার যদি এই ট্যাগ খেয়ে যান তাহলে তারা কিন্তু কখনোই আপনার আর সাহায্য এগিয়ে আসবে না। তো আলহামদুলিল্লাহ, সত্য মিথ্যা আজকে প্রমাণিত হয়ে গেছে স্বাধীনতার পরে। কে সত্যের পথে আছে, কে বাতিলের পক্ষে আছে, এগুলো সবই প্রমাণিত এখন। সো আমরা বর্তমান শাসকদের কাছে আমরা এইটাই দাবি জানাই যে এই ধরনের মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক, এবং এই ধরনের যে সিস্টেম, হ্যাঁ, এই যে এভাবে জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন স্টেজ করা, তো এগুলো যেন বন্ধ হয়, সে ব্যাপারে শাসকরা যাতে দৃঢ় কিছু পদক্ষেপ নিতে পারেন। আমাদের নতুন শাসকদের কাছে এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম।